আজকে একটা টপিক নিয়ে আমি আলোচনা করব। আমি কমেন্ট বক্সে পড়ছিলাম, মানে আমার খুবই ভালো লাগছে যে বিভিন্ন ছাত্রছাত্রীরা আমাকে বিভিন্ন টপিক নিয়ে ভিডিও করতে বলছে। কেউ বলছে স্যার হিট বাজেট করুন, কেউ বলছে স্যার স্লপ ডেভেলপমেন্ট থিওরি করুন, কেউ বলছে নদী এবং জলপ্রপাত করুন। মানে আমারই খারাপ লাগছে যে আপনারা প্রত্যেককে রিকোয়েস্ট করছেন, কিন্তু সব রিকোয়েস্ট হয়তো আমি রাখতে পারছি না। আমি জাস্ট রাখার চেষ্টা করছি। আমি গতকাল যেটা পড়েছিলাম হিমালয় পর্বতের শ্রেণীবিভাগটা পড়েছিলাম, এর নিয়ম অনুযায়ী কিন্তু এরপরে হিমালয় পর্বত দেয় দরকার। কিন্তু আমি যদি পরপর ভূপ্রকৃতি পড়াই তাহলে আরও অন্যান্য যে সমস্ত ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে সেই রিকোয়েস্টগুলো তখন রাখা হবে না, তখন তারা মন খারাপ করবে যে স্যার আমার রিকোয়েস্ট স্যার রাখছে না, শুধুমাত্র স্যার অন্যজনের রিকোয়েস্ট রাখছে। তাই সবারই মন রাখার জন্য আমি যেটা পাচ্ছি বিভিন্ন টপিকগুলোকে মোটামুটি সিলেকশন করে পড়াবার চেষ্টা করছি, ঠিক আছে। ওই জন্য দেখবেন হিমালয় পর্বতে যে শ্রেণীবিভাগ আছে পার্ট 1 লেখা আছে, ওটা পরে ভিডিও কিন্তু অবশ্যই আসবে। আজকে অনেকজনের রিকোয়েস্টে একটা ভিডিও করছি, সেটা হচ্ছে হিট বাজেট। অনেকে বলেছে স্যার এটা খুবই গন্ডগোল হয়, তাই এটা একটা দেখিয়ে দিলে খুব ভালো হয়। আচ্ছা দেখুন, হিট বাজেটটা আমরা টোটাল 3টে সেটে পড়াশোনা করব, ঠিক আছে। প্রথমে হিট বাজেট আমরা পড়তে গেলে আমাদের কিছু বেসিক কনসেপ্ট আছে হিট বাজেট সম্পর্কে, যেটাকে আমরা টার্মিনোলজি বলি, সেগুলো আগে আমরা জেনে নেব, ঠিক আছে। সেগুলো যদি ক্লিয়ার হয়ে যায় আইডিয়া, তারপর আমরা হিসাবটা করে নেব, তারপর শেষে একটা মক টেস্ট দেবো। চলুন তাহলে দেখুন, আজকে প্রথমে আমরা কি দেখব। প্রথমে এক হচ্ছে শর্ট ওয়েভ রেডিয়েশন, বাংলা হচ্ছে ক্ষুদ্র তরঙ্গ বিকিরণ। 2 হচ্ছে লং ওয়েভ রেডিয়েশন, দীর্ঘ তরঙ্গ বিকিরণ। 3 হচ্ছে রিফ্লেক্টেড রেডিয়েশন, প্রতিফলিত বিকিরণ। 4 হচ্ছে স্ক্যাটার্ড রেডিয়েশন, বিক্ষিপ্ত বিকিরণ। 5 হচ্ছে অ্যাবজর্পশন মানে শোষণ। 6 নম্বর হচ্ছে অ্যালবেডো। 7 হচ্ছে এভাপোরেশন মানে বাষ্পীভবন। 8 হচ্ছে বিকিরণ রেডিয়েশন। 9 হচ্ছে পরিবহন কন্ডাকশন। 10 হচ্ছে পরিচলন কনভেকশন। 11 হচ্ছে হিট বাজেট, আর 12 হচ্ছে হিট ব্যালেন্স। এই যে 12টা টার্ম আছে, এই টার্মগুলোকে চলুন আমরা আগে একটু বুঝে নিই, ঠিক আছে। তাহলে হিট বাজেটটা বুঝতে আমাদের খুব সুবিধা হবে। প্রথম দেখুন, আমরা সবাই জানি আমাদের মেন উৎস হচ্ছে সূর্য। সূর্য থেকে পৃথিবীতে যে তরঙ্গ আসবে সেটা ক্ষুদ্র তরঙ্গ রূপে আসে। এই সূর্য থেকে পৃথিবীতে যে তরঙ্গ আসছে সেটাকে আমরা কি বলবো, শর্ট ওয়েভ রেডিয়েশন। এখানে একটা মনে রাখবেন, তরঙ্গটা ক্ষুদ্র কিন্তু ওর শক্তি কিন্তু উচ্চ শক্তি সম্পন্ন, ওকে। আর পৃথিবী থেকে যে তরঙ্গটা মহাশূন্যে ফিরে যাবে সেটাকে আমরা কি বলবো, সেটাকে বলবো লং ওয়েভ রেডিয়েশন, এর শক্তি কিন্তু কম। তাহলে আমরা প্রথম দুটো কনসেপ্ট বুঝে গেলাম যে সূর্য থেকে যেটা আসবে সেটা হচ্ছে কি ক্ষুদ্র তরঙ্গ কিন্তু শক্তি বেশি, আর পৃথিবী থেকে যেটা যাবে সেটা হচ্ছে তরঙ্গটা দীর্ঘ তরঙ্গ ভাবে মহাশূন্যে যাবে কিন্তু শক্তি কম। একটা কথা আছে না, দেখবেন আমাদের ক্ষেত্রে দেখি অনেকে বেশ লম্বা চড়া অনেক ছেলে মেয়ে থাকে, আর কিছু ছেলে মেয়ে দেখবেন ছোটোখাটো থাকে। আমরা বলি না ছোটোখাটো দেখলে কি হবে, ও কিন্তু ধানি লঙ্কা। ধানি লঙ্কা মানে কি ছোটো লঙ্কা, ঝাল অনেক বেশি, ঠিক আছে। তাই সূর্য থেকে যে তরঙ্গটা আসছে সেটা ক্ষুদ্র হলেও কিন্তু ধানি লঙ্কা, শক্তি কিন্তু বেশি। আর পৃথিবী থেকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে বৃহৎ তরঙ্গ। আশা করছি এই দুটো কনসেপ্ট বুঝতে পেরে গেছেন। এরপর দেখুন, এই সূর্য থেকে যখন ক্ষুদ্র তরঙ্গ আসবে তখন কি হয়, কিছু তরঙ্গ এই মেঘ থেকে বা আমাদের ভূপৃষ্ঠ থেকে প্রতিফলিত হয়ে চলে যায়। এই মেঘ থেকে বা ভূপৃষ্ঠ থেকে যে তরঙ্গটা চলে যায় মহাশূন্যে সেটাকে আমরা বলবো রিফ্লেক্টেড রেডিয়েশন, ঠিক আছে। বাংলায় কি হচ্ছে, প্রতিফলিত বিকিরণ। আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, আবার এই মেঘ বা ধূলিকণা থেকে যে তরঙ্গগুলো পৃথিবী পৃষ্ঠে আসার আগে মহাশূন্যে ফিরে যায় সেটাকে আমরা কি বলবো, অ্যালবেডো। তাহলে এখানে দুটো কনসেপ্ট বুঝে নিলাম, রিফ্লেক্টেড প্রতিফলিত বিকিরণটা বুঝতে পেরে গেলাম, অ্যালবেডো বুঝতে পেরে গেলাম, ঠিক আছে। আর একটা কি হয়, এই সূর্য থেকে যে ক্ষুদ্র তরঙ্গ আসে কি হয়, বায়ুমণ্ডলে যে সমস্ত ভাসমান ধূলিকণা আছে জলকণা আছে সেগুলো দ্বারা কি হয়, সেগুলো দ্বারা ধাক্কা খেয়ে চারিদিকে ছড়িয়ে যায়। এই ধূলিকণা জলকণা দ্বারা যেগুলো চারিদিকে ছড়িয়ে যায় সেটাকে আমরা কি বলবো, বিক্ষিপ্ত তরঙ্গ, ইংরেজি হচ্ছে স্ক্যাটার্ড রেডিয়েশন, ঠিক আছে। যেমন দেখবেন একটা বাস্তব উদাহরণ দিই, আমরা যখন শিয়ালদা বা হাওড়া রেল স্টেশনে নামেন তখন কি এত ভিড় থেকে আমরা যাই, কেউ ধাক্কা মারলে আমাদের মুখটা কি হয়, এদিকে আবার ঘুরে যায়, একবার এই ধাক্কা এইদিকে হয়ে যায়, কেউ আবার এইদিকে হয়ে যায়, তাহলে আমরা তখন কি হয়, বিক্ষিপ্ত হয়ে যাই, ঠিক আছে। আর একটা আমরা উদাহরণ রাখবেন, 3 ইডিয়ট সিনেমাটা দেখেছেন সবাই। প্রথম সিনে দেখবেন দেখাচ্ছে আমির খানকে খোঁজার জন্য কিন্তু মাধবন আর সালমান জোশী কিন্তু বেরিয়ে যাবে, সেই বিখ্যাত গান বহতি হাওয়া সা থাও
উসকে ঢুন্ডো কাহা গায়া ও, মানে কি এই যে চারিদিকে আমি এখানকে খুঁজে বেড়াচ্ছে, এটা কি আমরা বলবো বিক্ষিপ্ত বিকিরণ, স্ক্যাটার রেডিয়েশন। আশা করছি এই পাঁচটা বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার যে অ্যাবজর্পশন, অ্যাবজর্পশন কাকে বলবো? এই সূর্য থেকে যে ক্ষুদ্র তরঙ্গ আসবে সেটাই পৃথিবী পৃষ্ঠে এসে তাপে পরিণত হয় এবং ভূপৃষ্ঠ সেটাকে শোষণ করে, এটাকে কি বলবো? অ্যাবজর্পশন। ওকে, তারপর এভাপোরেশন। আমরা সবাই জানি যখন জল বাষ্পে পরিণত হয় কিসের জন্য? তাপের প্রভাবে জল যখন বাষ্পে পরিণত হয় সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলবো? বাষ্পীভবন। ওকে, তারপর তিনটে বুঝে নেবো আমরা, বিকিরণ, পরিবহন, পরিচলন। বিকিরণ কাকে বলবো? যখন কোনো মাধ্যম ছাড়া বায়ুমণ্ডল উত্তপ্ত হবে সেই পদ্ধতি বলে বিকিরণ। একটা উদাহরণ দিয়ে কয়েকটা তার বুঝতে পারবেন। যেমন দেখবেন আমরা যখন ভূগোলে ট্যুরে যাই তখন আমাদের একটা ফায়ার ক্যাম্প হয়, আমরা কি করি বলুন তো? মাঝখানে আগুন জ্বালিয়ে চারিদিকে বসে থাকি না, গল্প করি। দেখুন এখানে কি কোনো মাধ্যম আছে? কিন্তু আমরা প্রত্যেক কিন্তু উত্তাপ পাই, এটাকে আমরা কি বলবো? বিকিরণ। 2 নম্বর উদাহরণ, আমাদের বাড়িতে যে ফ্যানটা চলছে, ফ্যানটা চলে, বাড়িতে যতগুলো মেম্বার থাকে আমরা কি হয়? প্রত্যেকে বাতাস পাই না পাই না? পাই। এটা কিছু উদাহরণ হচ্ছে বিকিরণ। আবার লাইট যেটা জ্বলছে আমরা প্রত্যেকে আলো পাই না পাই না? এটা উদাহরণ হচ্ছে কি? বিকিরণ। এখানে কিন্তু কোনো মাধ্যম লাগছে না। ওকে, আচ্ছা, আর পরিবহন কাকে বলবো? পরিবহন হচ্ছে যখন একটা মাধ্যম থেকে মাধ্যমের মাধ্যমে যখন প্রথমে নিচের স্তরটা পুরো গরম হয়ে যাবে, গরম হয়ে যাওয়ার পর উপরের স্তর গরম হবে, তারপর উপর স্তর পরপর যখন গরম হবে সেটাকে আমরা কি বলবো? পরিবহন। এটা বাস্তব উদাহরণ দিই। যেমন দেখবেন আমরা যখন শীতকালে ছোট ছিলেন বা 9-10 এখনও করেন, দেখলো কেউ টিউশন পড়তে এলো, কাউরে হাতটা খুব ঠান্ডা, সে তখন কি করে? অন্যজনের হাত টেম করে ধরে না? তখন কি হয় বলুন তো? ওর গরমটা অন্যজনের হাতে চলে যায়। এটাকে আমরা কি বলবো? পরিবহন। আচ্ছা, চলুন ছবিতে দেখিনি, এটা হচ্ছে বিকিরণ। দেখুন চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, এটাকে বিকিরণ বলছি। পরিবহন দেখুন, প্রথমে কি হচ্ছে? নিচের স্তরটা গরম হলো, এটা সম্পূর্ণ গরম হওয়ার পর উপর স্তর গরম হবে, তারপর উপর স্তর গরম হবে, ঠিক আছে? এই জন্য একে পরিবহন বলে। আচ্ছা, আরেকটা কথা মনে রাখবেন, আমরা বলি না পরিবহন মাধ্যম, বাস, লরি, ট্রেন, এগুলোকে আমরা কি বলি? পরিবহন মাধ্যম। তার মানে কি? বাস, লরি, ট্রেনের সাহায্যে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারি, তাই এগুলোকে আমরা কি বলি? পরিবহনের মাধ্যম। আশা করছি পরিবহন বুঝতে পেরে গেছেন। এবার যে পরিচলন, ওকে, পরিচলন কি বলবো? পরিচলন হচ্ছে কোনো একটা জায়গা যখন গরম হবে সেটা উত্তপ্ত হয়ে উপরে উঠে যাবে, আর পৃথিবীতে কোনো জায়গায় খালি থাকে না, তখন সেই জায়গাটা পূরণ করার জন্য চক্করা কেটে কিন্তু বাতাস আসবে, এটাকে আমরা কি বলবো? পরিচলন। যেমন দেখবেন ক্লাস 6-এ যে ছেলেমেয়েরা পড়ে তারা কি হয়? যখন পাস আউট হয়ে যায় ওই রুমটা সাময়িকের জন্য খালি হয়, কিন্তু 5-এর ছেলেরা কি হয়? আবার 6-এ চলে আসে, এইভাবে কি হয়? রোটেশন হয়ে যায়, এটাকে আমরা কি বলবো? পরিচলন। আরেকটা উদাহরণ দিতে আরো বুঝতে পারবেন। দেখা গেল হয়তো আমার একটা ফলের দোকান আছে, আচ্ছা, দেখা গেল নার্গিসের একটা মাংসের দোকান আছে, দেখা গেল লোটাসে একটা মার্বেলের দোকান আছে। এবার আমি দেখা গেলো হয়তো 5,000 টাকা নার্গিসের কাছে ফল কিনলাম, তাহলে ওই 5,000 টাকা 500 টাকা নোট ফল কিনলাম, 500 টাকার নোট কার কাছে গেল? নার্গিসের কাছে গেল। নোটটা কার হলো? নার্গিস। দেখা গেলো 500 টাকার মার্বেল কিনলো, তখন নোটটা কার হয়ে গেল? লোটাসে। লোটাস দেখা গেলো 500 টাকার আমার কাছে হয়তো কিছু কিনলো, আবার ওই নোটটা আমার কাছে চলে এলো। এই যে ঘুরছে চক্কর আকারে, এটাকে আমরা কি বলবো? পরিচলন। দেখুন এইভাবে চক্করে ঘুরছে, পরিচলন। এই পরিচলনটা আমরা কোথায় শিখেছি? ট্রাইসেলুলার মডেলে শিখেছি। ওকে, তাহলে এইগুলো বুঝতে পারলাম। এরপরে যেটা ম্যাক্সিমাম ছেলে ভুল করে, একটা হচ্ছে হিট বাজেট। ভালো করে শুনুন, এটা একটা হচ্ছে হিট বাজেট, একটা হচ্ছে হিট ব্যালেন্স। হোয়াট ইজ বাজেট অ্যান্ড হোয়াট ইজ ব্যালেন্স? বাজেট এবং ব্যালেন্স শুনে মনে হচ্ছে কিন্তু একই রকম, কিন্তু সূক্ষ্ম পার্থক্য আছে। বাজেট মানে কি বলুন তো? কত টাকা আয় করলাম, কত টাকা খরচা করলাম, মানে হিসাব, শুধুমাত্র হিসাব, আয় আর ব্যয়, এটাকে বলছে বাজেট। ওকে, আর ব্যালেন্স মানে কি? মাসের শেষে টোটাল আয় ব্যয়টা হিসাব করে যদি সম্মত হয় সেটাকে বল ব্যালেন্স। একটা উদাহরণ দিই তাহলে আমরা বুঝতে পারবেন। মনে করুন আমি মাসে 10,000 টাকা ইনকাম করি, ওকে, আমার ইনকাম 10,000 টাকা। এবার দেখলাম আমি চা খেতে গেলাম, 20 টাকা খরচা করে দিলাম, তাহলে ওটা আমি 20 টাকা খরচা হলো। দেখা গেলো কেউ আমাকে 10 টাকা দিল, 10 টাকা, মানে এই আয় ব্যয় হিসাব, এটা হচ্ছে কি? হিট ব্যালেন্স। এবার মাসের শেষে আমি দেখলাম যে যদি দেখি যে আমার 10,000 টাকা ইনকামে আমি 10,000 টাকা খরচা করে ফেলেছি, তাহলে মিলে গেল, তখন সেটাকে বললো ব্যালেন্স। আর যদি আমার বেশি খরচ হয় তাহলে আমি ডেফিসিটে চলে গেলাম, ঠিক আছে। আর কম খরচ হলে কি হলো? আমার জমলো টাকা। বুঝতে পারলাম। তাহলে এখানে হিট যে বাজেট বলবো, এটা এখানে শুধুমাত্র কত পরিমাণ সূর্য থেকে বিকিরণ আসছে সেটা আমরা দেখব, আর ভূপৃষ্ঠ থেকে কতটা পরিমাণ যাচ্ছে সেটা দেখব। অর্থাৎ আমরা হিট বাজেটকে একটা প্রসেস বলতে পারি, প্রক্রিয়া বলতে পারি। ওকে, এরপরে সূর্য থেকে রশ্মি আসা, পৃথিবী থেকে যাওয়া, এই দুটো যখন একেবারে শেষে হিসাব করব, যদি মিলে যায়
তখন সেটা বলবো কি হিট ব্যালেন্স। আশা করছি এই যে 12টা কনসেপ্ট আছে আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই কনসেপ্টগুলো প্রথমে আপনাদেরকে বুঝে নিতে হবে, তাহলে কি হবে পরবর্তীকালে হিট বাজেট বুঝতে সুবিধা হবে। এবার চলুন আমরা টোটাল হিট ব্যালেন্সটাকে আমরা খুব সুন্দর করে দেখে নেব। আমি একেবারে সহজ করে বোঝাবার চেষ্টা করেছি, ঠিক আছে? চলুন তাহলে দেখুন, সেট 2 কি দেখবো? প্রথমে এ টোটাল শর্ট ওয়েভ রেডিয়েশন, অর্থাৎ সূর্য থেকে টোটাল যে পরিমাণ ক্ষুদ্র তরঙ্গ আসছে সেটাকে আমি কত ধরে নিয়েছি? সেটাকে আমি ধরে নিয়েছি 100। কত ধরে নিয়েছি? 100% বা 100 ইউনিট। আচ্ছা দেখুন, প্রথমে কি হবে? অ্যালবেডো। অ্যালবেডো কত? 35%। অ্যালবেডো কাকে বলে আমরা আগেই বলে ফেলেছি, যে রশ্মি কি হচ্ছে ভূপৃষ্ঠে পৌঁছাবার আগে মহাশূন্যে ফিরে যাবে। তাই দেখুন 100 থেকে 35 যদি বাদ দিই পড়ে থাকছে 65%। ওকে, এই 65%-এর মধ্যে ঠিক আছে বায়ুমণ্ডলে শোষণ হবে কত পার্সেন্ট? 14%। ঠিক আছে, তাহলে কত থাকলো? 51%। এই যে 51%টা থাকছে, এই 51% কিন্তু পৃথিবী পৃষ্ঠে আসবে। তাহলে এই 51% কিন্তু অ্যাকচুয়ালি আমাদের পৃথিবী পৃষ্ঠে আসছে, অর্থাৎ হিট বাজেট অফ দ্য আর্থ আমি কত বলবো? 51%। ওকে, ঠিক যেমন দেখুন আমাদের কি হয় বলুন তো, যখন কোনো একটা প্রকল্পের টাকা ঘোষণা করে প্রথমে কি করে? আইএস অফিসার টাকা মেরে দেয়। এখানে 100 টাকা অ্যালট হয়েছে, 35 টাকা কি হলো? আইএস অফিসার মেরে দিল। টাকাটা মারার পর কি হয়? টাকাটা যখন বড় বড় নেতা মন্ত্রীর কাছে আসে তারা কিছু টাকা মেরে দেয়, দেখুন 14 টাকা মেরে দিল, পড়ে থাকলো কত? 51 টাকা। এবার এই 51 টাকা কোথায় আসে? আমাদের ব্লকে আসে। আর যারা কন্ট্রাক্টর আছেন তারা তো ভালো করেই জানেন ব্লকে টাকা এলে কি হয়, সেই টাকা আবার বিভিন্ন নেতা মন্ত্রী পুচকা পুচকিকে দিতে 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 অনেক টাকা চলে যায়, শেষ যে টাকাটা থাকে সেটা আমাদের কাজে লাগে। ওকে, তাহলে চলুন, তাহলে আমরা দেখে নিলাম কি 51% পৃথিবী পৃষ্ঠ পেল। এরপরে আমরা সেট 3-তে কি দেখব? এই যে পৃথিবী পৃষ্ঠ বা পৃথিবী 51% ক্ষুদ্র তরঙ্গ পেল, তার মানে এটা হচ্ছে তার আয় হলো। আয় কত করলো? 51% আয় করলো। এবার এটাকে কি করে খরচা করবে চলুন দেখে নিই। এবার আমাকে আয় ব্যয় মিলাতে হবে। প্রথমে কি হচ্ছে? প্রত্যক্ষ বিকিরণে নষ্ট, অর্থাৎ থ্রু দ্য রেডিয়েশন, মানে ডাইরেক্ট কি হচ্ছে পৃথিবী পৃষ্ঠ থেকে মহাশূন্যে কত পার্সেন্ট চলে যাবে? 17%। ওকে, তাহলে এই 51 থেকে 17 যদি বাদ দিই, 51 মানে 17 পড়ে থাকলে কত? 34%। বুঝতে পারলাম? তাহলে 51 মধ্যে 17% খরচা হয়ে গেল, পড়ে থাকলে কত? 34%। এই যে 34% রশ্মি মাথায় রাখবেন, এই 34% রশ্মি পৃথিবী থেকে বায়ুমণ্ডল শোষণ করে নেয়। পৃথিবী থেকে কি হয়? বায়ুমণ্ডলে শোষিত হয়। এবং বায়ুমণ্ডলে শোষিত হয় বিভিন্ন মাধ্যমে। চলুন মাধ্যমগুলো জেনে নিই। দেখুন, পৃথিবী থেকে বায়ুমণ্ডলে কার্যকরী বিকিরণ যাওয়া, অর্থাৎ ইফেক্টিভ রেডিয়েশন থ্রু দ্য আর্থ কত পার্সেন্ট যাবে? 6%। এই 6% কি হলো? পৃথিবী থেকে কোথায় গেল? বায়ুমণ্ডলে। তাই 34 থেকে 6 বাদ দিলে পড়ে থাকলো কত? 28। দেখুন, কনভেকশন প্লাস টার্বুলেন্সের মাধ্যমে বায়ুমণ্ডলে যাবে। কনভেকশন প্লাস টার্বুলেন্সের মাধ্যমে বায়ুমণ্ডলে কত পার্সেন্ট যাবে? 9%। তাহলে এই 28 থেকে 9 বাদ দিলে পড়ে থাকলো কত? 19%। এই 19% কি হবে? কনভেকশন প্লাস এভাপোরেশনের মাধ্যমে বায়ুমণ্ডলে যাবে। ওকে, তাহলে দেখুন এখানে দুটো, 17% ডাইরেক্ট পৃথিবী থেকে মহাশূন্যে চলে যাচ্ছে, আর বাকি যে 34% পড়ে থাকছে এটা পৃথিবী থেকে বায়ুমণ্ডলে চলে আসছে। তাহলে আমি যদি 17 প্লাস 34, 6 9 19 যোগ করি তাহলে কত হচ্ছে? 51। তাই দেখুন এখানে পৃথিবী কত পার্সেন্ট পেয়েছিল? 51% আয় করছিল। কত পার্সেন্ট ব্যয় করলো? 51% ব্যয় করলো। তাহলে কি হয়ে গেল? হিসাব মিলে গেল। এই 51%-এর মধ্যে কি 17% ডাইরেক্ট চলে গেল মহাশূন্যের ভূপৃষ্ঠ থেকে, আর 34% কি হলো? ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলে চলে গেল। ইট ইজ ক্লিয়ার? আচ্ছা, এরপরে সেট 4 আমরা দেখবো হিট বাজেট অফ দ্য অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ার হিট বাজেট দেখবো। প্রথমে দেখে নেবো অ্যাটমসফিয়ার কত পার্সেন্ট আয় করছে। দেখুন প্রথমে আমি কি বলেছিলাম, প্রথম যে ভিডিওটা সেখানে এই যে এখানে দেখুন টোটাল এই 100%-এর মধ্যে 35% অ্যালবেডো, পড়ে থাকলো 65 থেকে 14% বায়ুমণ্ডলে শোষণ হচ্ছে। তাহলে বায়ুমণ্ডল প্রথমে কি 14% পাচ্ছে, কার কাছ থেকে পাচ্ছে? সূর্য থেকে যে রশ্মিটা আসছে সেখান থেকে বায়ুমণ্ডল 14% শোষণ করে নিচ্ছে। ওকে, আর এখানে কি দেখলাম পৃথিবী পৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলে কত পার্সেন্ট আসছে? 34%। কি হবে? 6 9 19, এই যে এইটা 6 9 19, এইটা কোথায় এলো? বায়ুমণ্ডল মিশে গেল। তাহলে বায়ুমণ্ডল টোটাল কত পেলো? 14 প্লাস 34 48%। তাহলে বায়ুমণ্ডল টোটাল কত পার্সেন্ট সোলার রেডিয়েশন পেলো? 48%। 14% কার কাছ থেকে পেলো? যখন সূর্য থেকে আসছিল সেখান থেকে পেয়ে গেল।
আর 34% কার কাছ থেকে হলো? পৃথিবী থেকে 34% নিল। যে 14 প্লাস 34 যোগ করলে কত হচ্ছে? 48%। টোটালের আয় কত হলো? 48%। এবার এটা খরচা কিভাবে হবে? এই টোটাল 48% কিন্তু ডাইরেক্ট বায়ুমণ্ডল থেকে রেডিয়েশনের মাধ্যমে স্পেসে চলে যাবে। ওকে, তাহলে 48% কিন্তু দুজনের মাধ্যমে আয় করলো, একটা সূর্য থেকে আসার সময়, একটা পৃথিবী থেকে। কিন্তু খরচা করার সময় কি হলো? ডাইরেক্ট রেডিয়েশনের মাধ্যমে স্পেসে চলে গেল। তাহলে টোটাল আয় ছিল কত? 48%। টোটাল ব্যয় কত হয়ে গেল? 48%। আয় ব্যয় মিলে গেল। ওকে, তাহলে মোটামুটি হিসাব বুঝতে পেরেছেন। এবার সেট 5-এ কি দেখে নিলাম তাহলে এক নজরে। অ্যালবেডো কত পার্সেন্ট হচ্ছে আমাদের? 35%। হিট বাজেট অফ দ্য আর্থ কত পার্সেন্ট? 51%। হিট বাজেট অফ দ্য অ্যাটমসফিয়ার কত পার্সেন্ট? 48। 14 হচ্ছে সূর্যের কাছ থেকে আসার সময়, আর 34 হচ্ছে পৃথিবী পৃষ্ঠ থেকে পেয়েছে। আর ইফেক্টিভ সোলার রেডিয়েশন কত পার্সেন্ট? 65%। ওকে, এরপর আমরা দেখে নেব অ্যালবেডো। এই অ্যালবেডোর পরিমাণ হচ্ছে 35%। অ্যালবেডো এই যে 35% কার মাধ্যমে মহাশূন্যে ফিরে যায় সেটা দেখে নেব। প্রথম হচ্ছে মেঘপুঞ্জ দ্বারা বিচ্ছুরণ, রিফ্লেক্টেড বাই দ্য ক্লাউড, কত পার্সেন্ট ফিরে যাবে? 27%। 2 ভূপৃষ্ঠ দ্বারা প্রতিফলন, রিফ্লেক্টেড বাই দ্য গ্রাউন্ড, কত পার্সেন্ট যাবে? 2%। আর স্ক্যাটার্ড এনার্জি লস্ট টু দ্য স্পেস, বায়ুমণ্ডল দ্বারা প্রতিফলন কত হবে? 6%। 27, 2, 6 তিনটি যোগ করলে কত? 35%। তাহলে আমরা পেয়ে গেলাম। তাহলে এই যে স্ক্যাটার্ড বিচ্ছুরণ এই টার্মগুলো আমি প্রথমেই ব্যাখ্যা করে দিয়েছি। তাহলে এই এখানে আমরা কি দেখে নিলাম? খুব সুন্দর করে কিন্তু দেখে নিলাম 100%-এর মধ্যে কে কত পেলো না পেলো এবং কিভাবে খরচ হলো সেটা কিন্তু দেখে নিলাম। এরপরে আমাদেরকে আর একটা জিনিস দেখে নিতে হবে, ঠিক আছে? অক্ষাংশগত হিট ব্যালেন্স। এবার আমরা দেখে নেব অক্ষাংশ ভেদে তাপের সমতা বা ল্যাটিটিউডাল হিট ব্যালেন্স। আমাদের মনে একটা কোশ্চেন হচ্ছে, তাই না, যে মেরু অঞ্চলে তাপমাত্রা অনেক কম কিন্তু নিরক্ষ অঞ্চলে বেশি, তাহলে হিট ব্যালেন্স কি করে হয়? চলুন এবার তাহলে অক্ষাংশ ভেদে আমরা হিট ব্যালেন্সটা একটু দেখে নিই। আমরা যদি দেখি 40 ডিগ্রি থেকে 40 ডিগ্রি কম অক্ষাংশে কি হয়? তাপ গ্রহণের পরিমাণ বেশি, তাপ বিকিরণের পরিমাণ কম। তাহলে এখানে কি হচ্ছে? হিট সারপ্লাস জোন হচ্ছে এটাকে। এটা কি বলবো? হিট সারপ্লাস রিজিয়ন। আর 40 ডিগ্রি উপরে কি হয়? তাপমাত্রা গ্রহণ ক্ষমতা কমে যায় আর তাপমাত্রা বিকিরণটা বেশি হয়ে যায়, এটাকে আমরা কি বলবো? হিট ডেফিসিট রিজিয়ন। আচ্ছা, আমরা কি জানি? নিরক্ষরেখা থেকে আমরা যত মেরুর দিকে যাব উষ্ণতা তত কি হবে? কমবে। এবার এই যে তাপের যে বৈষম্য হয়ে যায়, এই তাপের বৈষম্যটাকে কে মেনটেন করে? দুজন ভূমিকা পালন করে। একটা হচ্ছে উইন্ড বা বাতাস, আর একটা হচ্ছে ওশেন কারেন্ট। এই দুটো কি হয়? এই দুটো নিরক্ষরেখা থেকে তাপকে মেরু অঞ্চলে নিয়ে চলে যায় আর মেরু অঞ্চল থেকে তাপকে নিরক্ষরেখায় চলে আসে। এইভাবে অক্ষাংশগত দিক দিয়ে আমাদের কিন্তু হিট ব্যালেন্স হয়ে যায়। তাহলে আমরা প্রথমে টোটাল দেখে নিলাম কি হিট ব্যালেন্স হলো 100%, আর এখানে কি হলো? অক্ষাংশগতভাবে আমরা দেখে নিলাম। এরপর চলুন ছবিটা একটু দেখে নিই। প্রথমে কি বলছিলাম? শর্ট ওয়েভ সোলার রেডিয়েশন টোটাল 100% আসবে। তার মধ্যে দেখুন 35% অ্যালবেডো চলে গেল, রিফ্লেক্টেড বাই ক্লাউড 2, ক্লাউড 27%, 2% আর্থ দ্বারা, আর এখানে 6, টোটাল 35% চলে গেল। পড়ে থাকলে কত? 65 থেকে 14% অ্যাটমসফিয়ার শোষণ করে নিল। আচ্ছা, পড়ে থাকলো কত? 51 মধ্যে 17 আর্থ আর 34 আর্থ অ্যাবজর্ব করলো। তাহলে 51 চলে এলো কি? আর্থ অ্যাবজর্ব করলো। তাহলে এটা কি হচ্ছে? শর্ট ওয়েভ সোলার রেডিয়েশন। এবার চলুন কিভাবে আমরা লং ওয়েভ সোলার রেডিয়েশনে চলে যাচ্ছে তা সোলার রেডিয়েশন আমরা দেখে নিই একটু। যেমন দেখুন টোটাল কি বলেছিলাম যে এই পৃথিবী পৃষ্ঠ যে 51% পাবে, ডাইরেক্ট দেখুন 17% কি হচ্ছে? 17% ডাইরেক্ট চলে যাচ্ছে মহাশূন্যে। আচ্ছা, আর বাকি যেটা পড়ে থাকলো সেটা আমরা 6, 9 আর 19। 6 হচ্ছে রেডিয়েশন থ্রু দ্য আর্থ, 9 হচ্ছে টার্বুলেন্স প্লাস কনভেনশন, আর 19 হচ্ছে কনডেনশন। এই তিনটের মাধ্যমে কি হলো? বায়ুমণ্ডলে থেকে গেল, ঠিক আছে? তো বায়ুমণ্ডল টোটাল কত পেলো? বায়ুমণ্ডল হচ্ছে আগে পেয়েছিল 14%, এই যে এখানে 14, আর এখানে এই তিনটে যোগ করলে 34। 14 আর 34 কত পেয়েছিল? 48। এবার বায়ুমণ্ডল থেকে ডাইরেক্ট কি হবে? রেডিয়েশনের মাধ্যমে 48% মহাশূন্যে চলে যাবে। এইভাবে তাহলে আমরা কি টোটাল কি দেখে নিলাম? লং ওয়েভ সোলার রেডিয়েশন দেখে নিলাম। আচ্ছা, আজকে আমি যেটা পড়ালাম, এই যে ডাটাগুলো দিলাম, ঠিক আছে, এটা কিন্তু আমি NCERT ডাটা অনুযায়ী দিলাম, ঠিক আছে? বিভিন্ন বইয়ে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম ডাটা থাকবে, সবই ঠিক। আমি যেটা পড়ালাম সেটা কিন্তু NCERT যে ডাটাটা দিয়েছে সেই ডাটা অনুযায়ী আপনাদের পড়ালাম। আশা করছি আজকের কনসেপ্ট আমরা বুঝতে পেরেছেন। এবার আজকের আমরা কনসেপ্টটা কতটা বুঝতে পেরেছেন সেটা আমি কি করে পরীক্ষা করব? অবশ্যই মক টেস্ট। এরপর এর উপর আমি কিছু মক টেস্টের কোশ্চেন দেবো, অবশ্যই আপনারা উত্তরটা করবেন। আমরা নেক্সট ভিডিও কিন্তু উত্তর আমাদেরকে সাবমিট করে দেবো। এবার আমরা তাহলে মক টেস্টের উত্তরগুলো জেনে নিই।
এক নম্বর হচ্ছে অ্যালবেডোর পরিমাণ কত? এ 35%, বি 48%, সি 65%, ডি 51%। বি 2 নম্বর হিট বাজেট অফ দ্য অ্যাটমসফিয়ার, এ 35%, বি 48%, সি 65%, ডি 51%। 3 নম্বর ইফেক্টিভ সোলার রেডিয়েশন, এ 35%, বি 48%, সি 65%, ডি 51%। 4 নম্বর হিট বাজেট অফ দ্য আর্থ, এ 35%, বি 48%, সি 65%, ডি 51%। 5 নম্বর সূর্য থেকে ক্ষুদ্র বিকিরণ আসার সময় বায়ুমণ্ডলে শোষিত হয়, এ 14%, বি 34%, সি 9%, ডি 19%। 6 নম্বর কোশ্চেন পৃথিবী থেকে বায়ুমণ্ডলে শোষিত হয়, এ 14%, বি 34%, সি 9%, ডি 19%। 7 নম্বর কোশ্চেন কনভেকশন প্লাস টার্বুলেন্সের মাধ্যমে বায়ুমণ্ডলে শোষিত হয়, এ 14%, বি 34%, সি 9%, ডি 19%। 8 নম্বর কনভেকশন প্লাস এভাপোরেশনের মাধ্যমে বায়ুমণ্ডলে শোষিত হয়, এ 14%, বি 34%, সি 9%, ডি 19%। 9 নম্বর কোশ্চেন পৃথিবী থেকে সরাসরি মহাশূন্যে যায়, এ 17%, বি 27%, সি 2%, ডি 6%। 10 নম্বর কোশ্চেন মেঘ দ্বারা বিচ্ছুরিত হয়, এ 17%, বি 27%, সি 2%, ডি 6%। 11 নম্বর ভূপৃষ্ঠ দ্বারা প্রতিফলিত হয়, এ 17%, বি 27%, সি 2%, ডি 6%। 12 নম্বর কোশ্চেন বায়ুমণ্ডল দ্বারা প্রতিফলন হয়, এ 17%, বি 27%, সি 2%, ডি 6%। 13 নম্বর হিট বাজেট অফ দ্য আর্থ, এ 51%, বি 48%, সি 65%, ডি 17%। 14 নম্বর কোশ্চেন বায়ুমণ্ডল থেকে সরাসরি মহাশূন্যে ফিরে যায়, এ 51%, বি 48%, সি 65%, ডি 17%। 15 নম্বর কোশ্চেন অক্ষাংশ বেঁধে তাপের সমতা রক্ষা করে, এ বায়ুপ্রবাহ, বি সমুদ্র তরঙ্গ, সি সমুদ্র স্রোত, ডি এ ও সি ঠিক। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুব বোঝার ক্ষেত্রে উপযোগী হবে এবং পরীক্ষায় যদি হিট বাজেট আসে আশা করছি আর কোনো প্রশ্ন উত্তর আপনাদের ভুল হবে না। এই মক টেস্টটা আপনারা অবশ্যই দিবেন। থ্যাংক ইউ।